আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের আইসিটি 10 ডেজ চ্যালেঞ্জের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে দুটি অধ্যায় নিয়ে একত্রে আলোচনা করব। সেটি হলো পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম এবং ষষ্ঠ অধ্যায় ডেটাবেস। তো তিনটি অংশই আমরা খুব সহজে এবং দ্রুত শেখার চেষ্টা করব একদম শর্টকাট টেকনিকে। আমরা সর্বপ্রথম আমরা চলে আসতেছি সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম যদি আমরা পঞ্চম অধ্যায় টোটাল বেসিক্যালি বলি আমাদের তিনটা অংশ শিখতে হবে। একটা হলো ফ্লো চার্ট, এরপর আমাদের শিখতে হবে অ্যালগরিদম, এরপরে কোড অর্থাৎ সি প্রোগ্রাম। এই তিনটি অংশ আমাদের ভালো করে শিখতে হবে এবং তিনটি অংশ তিনটি বিশেষ অংশে বিভক্ত করে আমরা এটিকে শিখব, তাহলে আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আমরা প্রথমত যে অংশটি শিখতে যাচ্ছি সেটি হলো সিম্পল সূত্র নিয়ে, সাধারণ সূত্র নিয়ে। সেক্ষেত্রে আমাদের ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের যে অংশগুলো মনে রাখতে, ফার্স্টে স্টার্ট, তারপরে হয় আমাদের ইনপুট, তারপরে আমাদের প্রসেসের পর আমাদের আউটপুট, দেন হলো স্টপ। এই তিনটি অংশ আমাদের জানতে হবে, মানে প্রথম হলো ফ্লো চার্টের এই পাঁচটি স্টেপ আমাদের মনে রাখতে হবে। তো এইখানে আমরা যে শর্টকাটে মেথডে আমরা শিখব সেটি হলো সূত্র নিব এখান থেকে। ধরুন সেটা হতে পারে এরিয়া ইকুয়াল টু 1/2 ইনটু L ইনটু H, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো প্রথমত যেটা মনে রাখবেন, পুরো সূত্রটা আমাদের প্রসেসের মধ্যে চলে আসবে। তো যেটা আছে সেটা লিখলাম এরিয়া ইকুয়াল টু 1/2 ইনটু L ইনটু H। ভালো কথা, এইটুকু আমরা সহজে বুঝলাম। পরবর্তীতে সমান সমানের এই পাশে যে অংশটি থাকে সেটি আমাদের ইনপুট অংশ, আর এই পাশে যে অংশটি থাকে সেটি হলো আমাদের আউটপুট অংশ। তো এখানে আউটপুটে ডিরেক্টলি আমাদের এরিয়া লেখা আছে, সেই এরিয়াটুকু আমরা এখানে লিখে দিলাম। এবং ইনপুট অংশ থেকে আমরা অনলি লেটার অথবা ওয়ার্ডের যে অংশ সমূহ থাকবে সেইটুকু লিখব, কোনো সিম্বল লিখব না। সেই হিসেবে এল আর এইচ আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম ইনপুট এল, এইচ। তো আমরা এই শর্টে আমরা এখানে ফ্লো চার্টটি ভালো করে শিখে নিলাম এবং আরেকটি অঙ্ক দিয়ে আমরা ফ্লো চার্ট একটু শেখার ট্রাই করব, কারণ আমাদের সেটি দরকার হবে। কারণ আমাদের সব কিছুই শর্টলি শিখলে যে পোস্ট পরীক্ষা বাঁচবে এমন নয়। যেমন আমাদের একটি অঙ্ক দ্বারা আসতে পারে, সেটি এমন যে তিনটি আপেলের মূল্য দেওয়া থাকলে 20টি আপেলের মূল্য কত? সেই ক্ষেত্রে আমরা যেটি করতাম ছোটবেলায় ঐকিক নিয়মে, যে 3টি আপেলের মূল্য, ধরি আপেল 3টি হলো XYZ, মূল্য XYZ, তাহলে XYZ এর আমাদের যোগফল করতে হতো। তারপর আমরা বের করতাম একটি আপেলের মূল্য, অর্থাৎ x + y + z / 3। এরপর 20টি আপেলের মূল্য, তাহলে x + y + z / 3 × 20। তো আমরা অঙ্কটা এইভাবে চেষ্টা করতাম ছোটবেলায়। তো এইটা আমাদের একটা ঐকিক নিয়মের সূত্র চলে আসছে। এখানে আমরা কি করতে পারি, যে টোটাল অ্যামাউন্ট বা ভ্যালু বা যেটা হোক, আমরা এখানে অ্যামাউন্টে a দ্বারা দিচ্ছি, বা অ্যামাউন্ট লিখলাম ডিরেক্টলি, অ্যামাউন্ট ইকুয়াল টু x + y + z, ভাগটা আমরা স্ল্যাশ আকারে দেব 3। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণটা ইনটু এক্সট্রা আকারে লিখতে হয় 20। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সূত্র লেখার সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না। সি প্রোগ্রামের ক্ষেত্রে যে কয়টি লাগবে সবই ফার্স্ট ব্র্যাকেট। তো সেই অনুযায়ী এইটা আমাদের মূল সূত্র হয়ে গেল। এটা আমরা চাইলে রাফে করে আসতে পারবো, কিন্তু মূল খাতায় করব না। সেই ক্ষেত্রে আমাদের প্রসেসের মধ্যে আমাদের টোটাল সূত্রটুকু লিখে দিতে হয়। অ্যামাউন্ট ইকুয়াল টু x + y + z / 3 × 20।
ব্যাস আমাদের হয়ে গেল এখানে। আউটপুট কি লিখবো? অ্যামাউন্ট। ওকে, ইনপুটে এই সাইডে আমাদের কি আছে? এক্স ওয়াই জেড, আর ইনপুট এখানে কি লিখলাম? এক্স ওয়াই জেড। ব্যাস আমাদের এখানে ফ্লো চার্টটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ধাপে ধাপে আমাদের এখানে অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিং পায় আসবো। অ্যালগরিদমটা কি? আমরা যে কাজটি ফ্লো চার্টে করলাম সেটি লিখিত রূপে বলা হচ্ছে অ্যালগরিদম। তাহলে এখানে কি করতে হবে? তাহলে ধাপ আকারে, ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট নেওয়া হয়েছে, তাহলে ইনপুট x, y, z। ধাপ 3 আমাদের ডিরেক্ট সূত্রটুকু লিখে দেব, কিছু লিখবো না। অ্যামাউন্ট ইকুয়াল টু x প্লাস y প্লাস z বাই 3 ইন্টু 20। এরপরে ধাপ 4 আউটপুট অ্যামাউন্ট। আউটপুট না লিখে সবচেয়ে ভালো হবে প্রিন্ট অ্যামাউন্ট লিখলে অ্যালগরিদমের ক্ষেত্রে, তো লিখলাম প্রিন্ট অ্যামাউন্ট। লাস্টে আমাদের ধাপ 5 আমাদের আছে স্টপ, অর্থাৎ শেষ। এইখানে আমাদের 5টা ফ্লো চার্টে 5টা আমরা শেপ নিচ্ছি বা চিহ্ন নিয়েছি, ঠিক সেইভাবেই আমরা ওখানেও 5টি আমরা ধাপ তৈরি করেছি। তো এইভাবে আমাদের কাজটা এখানে কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমাদের সি প্রোগ্রামের বেলায় কি করব? সি প্রোগ্রামে আমরা একটা বেসিক ফরম্যাট এখানে তৈরি করতেছি, include stdio.h int main ফার্স্ট ব্র্যাকেট int, এখানে int রাখলাম, এটা রাখতে দিলে ভালো হবে। এরপরে printf, এখানে লিখলাম ইনপুট, জাস্ট ইনপুটে ইনপুট লিখে শেষ করলাম, সেমিকোলন করবে। এরপরে scanf একটা পার্সেন্ট দিয়ে রাখলাম বোঝানোর জন্য। এরপরে কমা এন্ড, তারপরে ক্লোজ, তারপর একটা গ্যাপ রাখবো এখানে সূত্র লেখার জন্য। লাস্টে হলো printf, এখানে লিখলাম আউটপুট, কমা দিয়ে এখানে সেমিকোলন, লাস্টে হলো স্টপ করার জন্য আমাদের রিটার্ন 0। এই যে ফরম্যাটটা সি প্রোগ্রামে রাখছি, এই ফরম্যাটটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব। পরবর্তী যে বিষয়টি আমরা বাকি এখানে কি করব, যেমন ইনপুটে আমাদের এখানে কি ছিল? x y z, তাহলে আমরা এখানে ইনপুটে x y z লিখে দিলাম। আউটপুটে কি ছিল? অ্যামাউন্ট, তাহলে এখানে আউটপুটে অ্যামাউন্ট যা ছিল সেটা লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে তারপর আপনার সেমিকোলন দিবেন। এই অংশে লিখবো আমরা হলো সূত্রটা, তাহলে সূত্র ছিল অ্যামাউন্ট ইকুয়াল টু x প্লাস y প্লাস z বাই 3 ইন্টু 220, লিখে সেমিকোলন দিব। তো মোটামুটি কাজ প্রায় শেষ। কাজ কি বাকি আছে দেখুন, স্ক্যানের কাজ। এখানে প্রিন্টফ অনুযায়ী স্ক্যানে কয়টা ভ্যালু আছে? 3টা। তাহলে আমাকে এখানে 3টা পার্সেন্ট দিয়ে আনতে হবে, 3টা পার্সেন্ট। x এর জন্য কমা এন্ড x, y এর জন্য কমা এন্ড y, z এর জন্য কমা এন্ড z। প্রত্যেকটা শুরুর আগে কমা এন্ড দিয়ে শুরু করতে হবে। পরবর্তী এখানে দুইটা ইন্ট, একটা ইন্ট এখানে ফাঁকা আছে, সেমিকোলন অবশ্যই আসতে হবে। কিন্তু এখানে কি লিখব সেটা ইনপুটে ব্যবহৃত এবং আউটপুটে ব্যবহৃত যে ভ্যারিয়েবল বা ভ্যালু যেটা আমরা ইউজ করতেছি সেই ইউজগুলো এখানে সবে লিখব। ইনপুট ও আউটপুটে যা যা ব্যবহার করছি, আর ইনপুটে করছিলাম x y z, আউটপুটে করছি অ্যামাউন্ট। ইনপুটে যা যা ব্যবহার করছি সেই কয়টা, ইনপুট আর আউটপুট মিলে আমরা যা যা ইউজ করছি সেই কয়টা আমরা লেটার বা ওয়ার্ড যা থাকবে সব লিখে দেবো। ব্যাস আমাদের এখানে সি প্রোগ্রামও আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা আমাদের আলটিমেটলি একটা শর্টকাট টেকনিকে সি প্রোগ্রাম ফ্লোচার্ট অ্যালগরিদম আমাদের করার কৌশল। তো আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন। এখন আমরা বেসিক ফরম্যাটটা একটু টাইম দিয়ে করলে আমরা এখন বিস্তারিত আলোচনায় অন্য অংশে চলে আসব। সেটি আমাদের এটা বেসিক ফরম্যাটের যে কাজটি সেটি হলো শুধুমাত্র সূত্র নিয়ে কাজ হয়। আমাদের আরও দুটি স্টেপ আমাদের সি প্রোগ্রামে শিখতে হবে, সেই অংশে এবার আমরা চলে আসি। সেটি আমাদের কিছু ডিসিশন বা শর্ত সাপেক্ষ কাজ। কেমন সেটি?
ধরুন এক্স ও ওয়াই, এক্স ওয়াই জেড তিনটি ভ্যালু, এক্স ওয়াই জেড তিনটি ভ্যালু, তিনটির মধ্যে কে বড় হবে? সেই ক্ষেত্রে প্রথমে আমরা এক্স আর ওয়াই এর সাথে তুলনা করতে হবে। এক্স গ্রেটার দ্যান ওয়াই, কে বড় হবে? এখানে এক্স, কিন্তু এক্স এর সাথে বড় হলেও জেড এর সাথে এখন ওয়াই এর তুলনা করা হয়নি। এখন আবার কি করতে হবে? এক্স গ্রেটার দ্যান জেড। তার মানে আলটিমেটলি দুইটা ক্ষেত্রেই যদি বড় হয় তাহলে এক্স কি হচ্ছে? বড়। একটা ফাংশন গেল। আর এইখানে আমার বোঝানোর যে বিষয়, আমরা এখানে তুলনা করতেছি বা শর্ত দেওয়া আছে বা আমাদের দুইজনের মধ্যে কম্পেয়ার করতেছি বা তিনজনের মধ্যে কম্পেয়ার, কে ভালো কে খারাপ, এখন একটা কম্পারিজন করতেছি। তেমন ক্ষেত্রে আমরা যে কাজটি করতেছি সেটি হলো আমাদের এখন যেটি শিখা, সেটি কি? তিনটি ইনপুট নিয়ে কাজ করতে হবে। ফার্স্টে লিখলাম স্টার্ট, তারপরে ইনপুট ডিরেক্টলি এক্স ওয়াই জেড ইনপুট লিখে দিলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি? এক্স ওয়াই জেড এর যে কাজ, এখন এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে আমার সিস্টেমেটিক্যালি আমি এখানে ইউজ করি হলো প্রসেস, কিন্তু বিষয়টা হলো এইখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এক্স গ্রেটার দ্যান ওয়াই, কে বড়? এক্স বড় নাকি ওয়াই? যে কোনো একজন বড় হবে। আর এইখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে প্রসেসর ইউজ করা যাবে না। প্রসেসের বদলে আমাদের আনতে হবে এইখানে ডিসিশন সিম্বল, জাস্ট ডিসিশন। যেহেতু এটা ওয়ান শট ক্লাসের মতো আমি এই জন্য সেভাবে করাচ্ছি, আপনাদের ডিটেইলস আলোচনা আমি করতেছি না। এইটা ইয়েস হলে x বড় হবে, আবার x কে z এর সাথে তুলনা করতে হবে, x গ্রেটার দ্যান z। এইটা যদি ইয়েস হয় তাহলে আমরা x লার্জ হিসেবে এখানে পাবো। ভালো কথা, মানে x এর সাথে আর কারো তুলনা নাই। এখানে কি পাইতাম? নো। নো পাওয়ার পর এখানে আমরা ডিসিশন আসতে চাইবো, কিন্তু এটা হলে কে? y বড় হবে, নো হলে y বড়। তখন y এর সাথে আমাকে আবার z কে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে দেখলাম এটা যদি ইয়েস হয় তাহলে হচ্ছে y বড়, আর তখন দেখলাম এখানে আমরা y লার্জ। ভালো কথা, এইখানে নো হলে z লার্জ, যেহেতু y বড় হয়েছে বাকি থেকে হলো z। যদি নো হয় তাহলে আমরা এখানে লিখব z লার্জ। ভালো কথা, এখানে z লার্জ লিখে দিলাম আমরা। আবার এইটা নো হলে এখানে x বড় হয়ে গেছে, তাহলে নো হলে এখানেও আমাদের z লার্জ। আমরা একটা কানেক্টর ইউজ করে একটা সিম্বলের মধ্যে নিয়ে আসবো। কিছু কিছু বইতে, বই বললে ভুল হবে, কিছু গাইডে দুইটা চিত্র আছে, এটা উচিত না, এটা আমাদের সিস্টেমের মধ্যে যায় না। এখানে তিনটা চিত্রকে একত্রে এনে কাজ শেষ। আউটপুটের পর আমাদের স্টেপ, মানে এখানে স্টেপ না দেখিয়ে একটা স্টেপের মধ্যে আমরা নিয়ে চলে আসবো। তো আলটিমেটলি এখানেও আমাদের আরেকটি ফ্লোচার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এই ফ্লোচার্ট থেকে কিভাবে আমাদেরকে অ্যালগরিদম তৈরি করলে সহজ হবে সেই বিষয়ে আমরা এখন অগ্রসর হব। সেই ক্ষেত্রে আমরা অ্যালগরিদম অংশে আসার আগে একটু মার্কিং করব। এটা আপনার পেন্সিল করলে বেশি বেটার হবে। প্রথমে এটা 1 নাম্বার দিলাম, 2 3, তারপরে আমাদের ইএস এর অংশ দিলাম 4, নো এর অংশটাকে দিলাম 5, তারপরে এক্স ওয়াই জেড সিরিয়ালি করে এটা 6 7, এটা 8, এটা হলো 9। এটা বলে বেশি ভালো হবে। প্রথমত আমরা স্টার্টের কাজ করছি, তারপরে ইনপুট, তারপরে তিনটা অংশ মিলে আমাদের প্রসেস বা কাজ হচ্ছে, সেই প্রসেস অংশগুলো আগে স্টেপ বাই স্টেপ নিয়ে তারপর আমরা আউটপুট অংশগ্রহণ করছি। তো আমরা এখানেও সেই ইনপুট প্রসেস আউটপুট একটা মেথডটাকে এখানে রাখছি, ট্রাই করছি রাখার। ধাপ 1, ধাপ 1 এ আমাদের কাজ শুরু হচ্ছে, এখানে লিখলাম শুরু। ধাপ 2, ধাপ 2 তে আমাদের ইনপুট, আমরা এখানে লিখলাম ইনপুট x y z। এখন ধাপ 3 এ যদি আমরা দেখি তাহলে x গ্রেটার দ্যান y আছে, এটা আমাদের একটা সিদ্ধান্ত হচ্ছে, তাহলে লিখলাম x গ্রেটার দ্যান y। কি সিদ্ধান্ত নাম লিখে আমরা লিখতেছি যাচাই করি একটা অংশে ইয়েস, মানে ইয়েস মানে কি? ইয়েস বলে এখানে বাংলা লেখে যা আছে তাই। ইয়েস হলে কি হবে? x বড়, ইয়েস হলে x বড় হয়। কিন্তু এই ধাপটা কোথায় নিয়ে যাচ্ছে? ঘুরে আমাদের এখান থেকে 4 নাম্বার ধাপে। সেজন্য লিখলাম x বড় এবং
ধাপ 4-এ যাবে। আবার নো হলে হচ্ছে আমাদের y বড় হচ্ছে, তাই নো হলে y বড়, এবং এইখান থেকে নো এর সিরিয়াল আমাদের 5-এ নিয়ে গেছে, তাই লিখলাম নো এবং ধাপ 5-এ যায়। এরপরে ধাপ 4-এ কি হচ্ছে x গ্রেটার দ্যান z, এটা আমরা কি করতেছি যাচাই করি। এখন যাচাই করে এখানে আমরা কি পাচ্ছি, yes হলে একে আমাদের yes হলে আমরা এটাকে পাচ্ছি যে x লার্জ। তো আমরা যদি এখানে দেখি, আমরা এখানে ধাপ 4-এ x গ্রেটার দ্যান z এ আছে, x গ্রেটার দ্যান z যখন yes হচ্ছে তখন সেটা কি হচ্ছে আমাদের x লার্জ বা x বড় হচ্ছে। x বড় হয়ে সেই বড়টা 4 আবার বলতেছে যে বড় হলো 6, তাহলে সেখানে আমরা বলতেছি এবং ধাপ 6-এ যায়। পরবর্তীতে নো যদি হয়, তাই নো হলে কি হচ্ছে আমাদের, নো হলে আমাদের z লার্জ হচ্ছে, কারণ z নো হলে z বড়। এবং আমরা এটা কত নাম্বার ধাপ, 8-এ, এবং ধাপ 8-এ যাই। এইটুকু লেখা শেষ হলো। এবার আমরা ধাপ 4 শেষ করছি, ধাপ 5-এ আসবো। সেম একই ক্যাটাগরি লিখতে হবে, ধাপ 5-এ হলো y গ্রেটার দ্যান z, তাহলে y গ্রেটার দ্যান z যাচাই করি। এখানে একটা অংশ হবে yes আর একটা হবে no, তাহলে এখানে yes হলে লিখলাম, yes হলে কি হচ্ছে, yes হলে y বড় হচ্ছে, তাহলে yes হলে y বড় এবং কত নম্বর ধাপে যাচ্ছে, 7 নং ধাপে, তাহলে এখানে লিখলাম yes হলে 7 নং ধাপে যায়। আবার যদি নো হয়, নো হলে আবার জেডে, নো হলে জেড বড় এবং এটা বলতেছে 8 নং ধাপে যায়। ভালো কথা, আমাদের এখনো কয়েকটি ধাপ বাকি আছে, এটা সাইডে লিখে রাখছি, আপনারা বুঝে নেবেন কষ্ট করে। পরবর্তীতে আমার এখানে 6, 7, 8, তাহলে ধাপ 6 যদি আমরা হিসাব করি, সেখানে প্রিন্ট x লার্জ। এই ধাপ 7-এ যাই, তাহলে হচ্ছে প্রিন্ট y লার্জ। ধাপ 8-এ প্রিন্ট z লার্জ। এবার ধাপ 9-তে আমাদের স্টপ, অর্থাৎ শেষ, এটা আমরা লিখলাম শেষ। তো এই হলো আমাদের আলটিমেট এখানে সি প্রোগ্রামের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমাদের এইখানের অ্যালগোরিদম কমপ্লিট করলাম। তো এইটা আমরা যে মেথডটি করতেছি, এটা আমাদের শর্ত সাপেক্ষ যে সিস্টেমগুলো আসে, সেই সিস্টেমগুলো একটি অংশ আমরা এখানে করতেছি। তো আশা করি আপনারা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমি এখন এখান থেকে আপনাদের অ্যালগোরিদম অংশটি টোটালটি মুছে দিব, সি প্রোগ্রাম অংশে যাব, তবে ফ্লো চার্টটি সাইডে রাখতেছি। আশা করি আপনারা অ্যালগোরিদম যেটুকু বলেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে যদি আমাদের পুরো সিস্টেমটা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা ইনপুটে ইউজ করছিলাম x y z, আউটপুটও x y z, এর বাইরে কিছু আসে নাই। তাহলে আমরা এখানে ইন্টের যে অংশ, ইন্ট অংশে জাস্ট x y z, কারণ আমরা এখানে বলছিলাম ইনপুটে যেটুকু ব্যবহৃত হয়েছে সেইটুকুই ইনপুট অ্যান্ড আউটপুট, সেটি ইন্টের মধ্যে লিখব। কিন্তু এখানে আমাদের x y z এর বাইরে কোনো কিছু ইউজ করা হয়নি, সেজন্য আমরা লিখি না। ঠিক তিনটা ভ্যালু আছে ইনপুটে, সেই হিসাবে আবার এখানে পার্সেন্টেজ তিনটা, কমা এন্ড x, কমা এন্ড y, কমা এন্ড z। পরবর্তীতে আমরা এখানে প্রিন্টে দেখি, এখানে আমরা কি বের করছিলাম যে x লার্জ। কি করে, ফার্স্টে x গ্রেটার দ্যান y করছিলাম, আর এটা কি করছিলাম x গ্রেটার দ্যান z, দুইটা সূত্র। তাহলে এখানে কথাটা কেমন, যদি x গ্রেটার দ্যান y সত্য হয় তাহলে x লার্জ, আবার x গ্রেটার দ্যান z সত্য হলে তখন x লার্জ। তাহলে যদি
যদি আমরা ইংলিশ হিসাব করি তাহলে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই এবং অ্যান্ড দুইটা অ্যান্ড ইউজ করতে হয় এবং বোঝানো বা এখানে দুটি সূত্রকে জোড়ানোর জন্য রিলেশন করানোর জন্য রিলেশনের অপারেটর আমাদের ডবল অ্যান্ড আনতে হবে। তাহলে এক্স গ্রেটার দেন জেড, তাহলে এখানে বলতেছে এক্স বড়, এখানে বলতেছে এক্স বড়, তাহলে আমাদের এখানে কি হবে প্রিন্টএফ আমাদের এক্স লার্জ হবে এখানে, তাহলে আমরা এখানে এক্স কে বড় হিসেবে আমরা এখানে প্রেজেন্ট করে রাখছি। সেম ভাবে আমরা এখানে সেমিকোলন দিয়ে আবারও y কে বড় দেখানোর জন্য ইফ, এখন y কে দেখাবো y গ্রেটার দেন x ডবল এন্ড y গ্রেটার দেন z প্রিন্টএফ y লার্জ। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল আমাদের। সেকেন্ডলি z কে আমি দেখাবো, তাহলে ইফ z গ্রেটার দেন x ডবল এন্ড z গ্রেটার দেন y, এখানে আমরা প্রিন্ট করে দেব প্রিন্টএফ z লার্জ। তো আলটিমেটলি আমরা যেটুকু ছিল আমাদের x কে লার্জ দেখানো, y কে লার্জ দেখানো, z কে লার্জ দেখানো, এটা আমরা কমপ্লিট করে ফেলছি। তো আমরা এখানে লিখে দিলাম রিটার্ন 0। আমাদের আলটিমেটলি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এখানে। তো আশা করি এখানে আপনারা বিষয়টি সহজে বুঝতে পেরেছেন এবং করলে পারবেন। তো আমি এখানে আমাদের ফ্লো চার্টের অংশটুকু আমি এখানে মুছে দিচ্ছি। তো এখানে যে বিষয়টুকু আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আমাদের এটা শর্ত সাপেক্ষ বা আমাদের এটাকে ইংলিশে বলা হচ্ছে কন্ডিশন দিয়ে আমাদের সি প্রোগ্রাম। সেই ক্ষেত্রে আমরা এখানে ইফ ইউজ করে আমরা তিনটি আউটপুট এখানে বের করেছি। পরবর্তী ক্ষেত্রটি আমাদের এইখানে এই যে শর্ত ছিল কন্ডিশন বা কন্ডিশনাল স্টেটমেন্টের তিনটি স্টেপ আছে। একটা হলো ইফ স্টেট, আমি আবার বলছি এটা হলো ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টে যেটা করতে হয় সব ইফ ইউজ করতে হয়। দেখুন আমরা তিনটা এখানে শর্ত ইউজ করছি, একটা দুইটা তিনটি শর্তের ক্ষেত্রে আমরা তিনটি কিন্তু এখানে ইফ দ্বারা অঙ্কটি করেছি বা আমরা প্রোগ্রামটি করেছি। এখন এখানে আরেকটি স্টেপ আছে যেটাকে বলা হয় এলস স্টেটমেন্ট। এলস স্টেটমেন্টের যে কথাটি বোঝায় সেটি হলো ফার্স্ট শর্তে ইফ থাকবে, লাস্ট শর্তে এলস থাকবে, আর মাঝে ইফ সবসময় ফার্স্টে ইফ বললে কথাটা একটু অন্যরকম হয়, সবসময় লাস্টে থাকবে এলস আর বাকি সব ইফ। এখন লাস্ট এখানে কোনটা? এখানে 1 নাম্বার আছে, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা লাস্ট। এই লাস্টে আমরা এখানে ইফ ইউজ করেছি, সেই ইফের জায়গায় আমাদের হবে এলস। ইফের জায়গায় এখানে এলস লিখে আমাদের এলস স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে বিষয়টি সেটি হলো এলস লেখার পর আমাদের কোনো শর্ত আবার আনতে হয় না। এলস লেখার পর কোনো শর্ত আনতে হয় না। এইটুকু করলে আমাদের এলস স্টেটমেন্ট কমপ্লিট। এলস এর কথা লাস্ট স্টেটমেন্টে কোনো শর্ত না দিয়ে শুধু এলস দিতে হবে, উপরে সব করে থাকবে ইফ। আরেকটি স্টেটমেন্ট আছে সেটা হলো এলস ইফ, এটাকে নেস্টেডও বলা হয়, নেস্টেড ইফ বলা হয়। এই ক্ষেত্রে ফার্স্টেরটাই ইফ, তারপর লাস্টে যেটা থাকবে সেটা এলস। তাহলে আমাদের এখানে দেখি যদি আমাদের ফার্স্টেরটা ইফ এটা আছে, লাস্টেরটা এলস আছে। এইখানে আরেকটি কাজ করতে হবে, মাঝে যতজন থাকে এটা লিখতে মাঝে সব এলস ইফ, মাঝে সব এলস। তাহলে 1 2 প্রথমটা ইফ, লাস্টে এলস, মাঝে আছে আমাদের এখানে একটাই, সেই একটা শুধু ইফ হবে না, এটা হবে এলস ইফ। একত্রে লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, এলস ইফ। তাহলে আমাদের এলস ইফ স্টেটমেন্ট গঠন হয়ে যাবে। আমাদের শিক্ষার্থীরা যে প্রবলেমটা বেশি ফেস করে সেটা হলো এখানে কোনটি ইফ কিভাবে করবে, কোনটি এলস করবে, এলস ইফ করবে, সেটা একটু বেশি প্রবলেম করে। সেই ক্ষেত্রে আমার এই চারটা আপনি যদি মনে রাখেন তাহলে আপনাদের সহজ হয়ে আসবে। সেটি ইফের ক্ষেত্রে প্রত্যেকটি স্টেটমেন্টে আমরা ইফ ইউজ করেছি, প্রত্যেকটি স্টেটমেন্টে ইফ ইউজ করেছি, প্রত্যেকটি অংশে বা প্রত্যেকটি পার্টে।
এলসিফে কি করতেছি, এলসিফের শেষেরটায় এলসিফে সরি শুধু এলস এর ক্ষেত্রে আমরা শুধু লাস্টে এলস এর ক্ষেত্রে লাস্টে এলস, বাকি সবগুলো ইফ ইউজ করেছি। যখন এলস ইউজ করতেছি তখন ফার্স্টেরটায় ইফ, লাস্টে এলস এবং মাঝে যে কয়টি থাকবে সব কয়টি এলস ইফ দ্বারা গঠন করব, তখন আমাদের গঠিত হয়ে যাবে এলস ইফ। তো আমাদের এইটাই বেসিক বা শর্টকাট বিষয় যে ইফ এর ক্ষেত্রে সব ইফ, এলস এর ক্ষেত্রে লাস্টে এলস, বাকি সব ইফ। এলস ইফ এর ক্ষেত্রে লাস্টে ইফ হবে, ফার্স্টে ইফ হবে, লাস্টে এলস হবে, আর মাঝে সব হলো এলস ইফ। মাঝে 3টা থেকে 4টা থেকে 2টা থেকে যাই থাকুক সেগুলো হবে এলস ইফ। তখন আমাদের পুরো প্রোগ্রামটি আমাদের কমপ্লিট হয়ে যাবে এলস ইফ। তো আশা করি আমি আপনাদের অনশর্টের মাধ্যমে শর্টলি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী যে ফাংশন সেটি হলো ধারার অঙ্ক অর্থাৎ লুপ স্টেটমেন্ট। জিনিসটা যথেষ্ট সহজ, তবে আমরা একটু কঠিন করে ফেলি অনেক সময়। সেটা সহজ করার জন্য আমি একটু চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। সেটা এবার আসি, আমাদের ধারার ক্ষেত্রে কিছু রাফ রিলেটেড কাজ আছে, সেই রাফ রিলেটেড কাজটা একটু আগে একটু দেখিয়ে তারপর আমি আপনাদের অন্য অঙ্কে আসব। প্রথমত আমরা যদি কোনো সম্পর্ক দেখি, যোগ সম্পর্ক দন্তস্য এখানে এস লিখতে পারি। কোনো সম্পর্ক যোগ আছে সেই ক্ষেত্রে লিখবো s = 0, আর একটা লিখবো s = s + i। যদি কোনো সম্পর্কে দেখি গুণ আছে সেই ক্ষেত্রে সম্পর্ক s = 1, অর্থাৎ যোগের সময় 0, গুণের সময় 1, আবার s = s * i হবে। পরবর্তী যেটা মান বসাবো, মানের ক্ষেত্রে প্রথম মান হলো 1, i = 1। এরপরের মান 2, অর্থাৎ 1 বৃদ্ধি পেয়েছে, পরে আবার 1 বৃদ্ধি পেয়েছে, 1 করে বৃদ্ধি, এখানে i = i + 1। এখানে যদি আমরা সম্পর্ক দেখি যোগ, s = 0, s = s + i। মান হলো 2, আর 2 i = 2, তারপর কত 4, অর্থাৎ 2 বৃদ্ধি, i = i + 2। এখানে সম্পর্ক যোগ, s = 0, s = s + i। কিছু কাজ বাকি আছে সেটা দেখব। মান আছে 3, i = 3, পরে বাড়ছে 3, তাহলে i = i + 3। কিন্তু এখানে সম্পর্কের মধ্যে আবার রুট আছে, অর্থাৎ এখানে স্কয়ার সম্পর্ক আছে, সেজন্য লাস্টের i এর সাথে আমাকে আরেকটি i এখানে দিতে হবে। পরবর্তীতে এখানে মান আছে 1, i = 1, 1 বৃদ্ধি, i = i + 1। যদি স্কয়ার থাকতো তাহলে এই i এর সাথে একটা i বৃদ্ধি পেত। এই যে অংশটি, এই অংশটি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ইম্পর্টেন্ট অংশ এটি। এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি, রাফে করে নিতে হবে, তাহলে আশা করি আপনাদের অনেক সহজে আপনারা এই অংশ থেকে অ্যান্সার করতে পারবেন। তো আমি একটি মাত্র রাখবো, বাকি সব কিছু মুছে দিচ্ছি এখানে। ফার্স্টে ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা বেসিক্যাল স্টার্ট, তারপরে ইনপুট নিব, তারপরে আমাদের একটা প্রসেস নিব, এরপর একটা ডিসিশন নিব। এইগুলো আমাদের একদম বরপাতা মুখস্থ রাখলে সবচেয়ে বেটার হবে। এখানে লিখলাম i <= n, এটা যদি নো হয় তাহলে আমাদের ফলাফল হিসেবে s পাবো, অর্থাৎ সাম প্রিন্ট s। ফলাফল পেয়ে গেলে কাজটিও শেষ হয়ে যাবে, অর্থাৎ স্টপ হবে। এরপরে যদি এই প্রসেসটা বা ডিসিশনটা ইয়েস হয়, আমাদের আরো দুটি স্টেপ করে রাখতে হবে এবং সেটি আবার পুনরায় ব্যাকিং করবে। এই যে অংশ, এই অংশের জন্য এটাকে বলা হয় লুপ স্টেটমেন্ট, অর্থাৎ
এই যে ধারাটা করতেছে একে বলা হয় লুপ স্টেটমেন্ট। এখানে কি করব, এখানে আমরা যদি দেখি আমাদের এই অংশে একটাই মাত্র ভ্যালু ধরা যায়, সেটা হলো n, সেই nটা ইনপুট আকারে এখানে দিলাম। পরবর্তীতে আমাদের এইখানে যে দুটি সূত্র হয়েছে সেই দুটি সূত্র এই অংশে অন্য অন্য মান দ্বারা যাই হোক না কেন সেটা এই অংশে বসাই দিবেন। পরবর্তীতে এই দুটি সূত্র এই পাশের অংশের দুটিতে আলাদা আলাদাভাবে s = s + i, i = i + 1 এইটা করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে বেশি কোনো কাজ না, প্রথমত আপনাকে সূত্র বের করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। পরবর্তীতে এই অংশটি কমপ্লিট হয়ে গেলে আমাদের যেটি সেটি হলো আমাদের এই মানটা কোথায়, এই দুইটা ছোট দুইটা এখানে বসবে, বড় দুটা এই অংশে বসবে, ব্যাস আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমাদের যে কাজ সেটি হলো অ্যালগরিদম, তবে আমরা অ্যালগরিদমটা পরে দেখব, আগে আমরা সি প্রোগ্রামটা এখানে কমপ্লিট করে নেব। এখানে আমাদের অনলি ইউজ হচ্ছে ইনপুটে n, যে পার্সেন্ট দিয়ে একটা দিয়ে কমা এন্ড n। এরপরে আমরা কি কাজ করব, দেখুন আমাদের এই অংশে একটা মান নির্দিষ্ট দেওয়া আছে। মান যেহেতু নির্দিষ্ট, সেই মানগুলো ডিরেক্টলি বসে যাবে আমাদের ইন্টের মধ্যে। s = 0, i = 1 এবং ইনপুটে আবার n আছে। আমি এখানে পুরো সূত্র যদি এখানে ঘাটি, যেহেতু আমরা এখানে বলছিলাম যে ইনপুট প্রসেস আউটপুট মিলে যে লেটার বা ওয়ার্ডগুলো ইউজ হবে সেইগুলো আমরা ইন্টের মধ্যে লিখব। তাহলে এটা ইনপুট হিসেবে n এখানে লিখে রাখছি। এটা একটা প্রসেস, সেখানে s এর মানগুলো s আনতে হবে, এখানে s আছে i আছে, সেই জন্য আমরা si আনছি। কিন্তু si এর মান আবার নির্দিষ্ট থাকার কারণে সেটি আমরা ইন্টের মধ্যে আমরা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। পরবর্তীতে এই অংশের কাজ হওয়ার পর আমাদের এই অংশের কাজ সম্পাদন হয়েছে। সেখানে কি আছে, i ≤ n। এখানে কি বোঝাচ্ছে আসলে, এখানে যখন এটি ইয়েস হবে তখন এই অংশে হবে, এবং যখন নো হবে তখন আমাদের আউটপুট হিসেবে বের হবে। যখন এটা যদি বলি এই এটার ইংলিশ হয় হোয়াইল, এখানে হোয়াইল i ≤ n। এটা হওয়ার পরে আমাদের ইয়েস হওয়ার পর আমরা এই অংশে আসতেছি। সেই দুটো সূত্রটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে s = s + i সেমিকোলন i = i + 1 সেমিকোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কমপ্লিট করে রাখবো। পরবর্তীতে আমাদের বাকি আছে প্রিন্টের কাজ। তাহলে আমরা এখানে লিখলাম প্রিন্ট, আউটপুট লিখতে হয়, না লিখলে আউটপুট বদলে যে বাদে যেটুকু ছিল প্রিন্ট হয়েছে %d কমা দিয়ে s, জাস্ট এটুকু লিখে দিলেও হবে। তারপর রিটার্ন 0, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কমপ্লিট করে দিলে আমাদের কাজ কমপ্লিট। তো এই একটা কাজ হয়ে গেল। এখন এখানে একটু স্পেসিফিকেশন রয়েছে। স্পেসিফিকেশনের মধ্যে লুপ স্টেটমেন্ট আবার তিন প্রকার, একটা আছে হোয়াইল, একটা আছে ডু ডট ডট হোয়াইল, আর একটা আছে ফর, আর একটা গো টু লুপ। সেই গো টু লুপটা যদিও তেমন একটি আসলে কয়েকটি বোর্ড কোশ্চেন আসছে, ম্যাক্সিমাম বোর্ডে বইতে আমাদের তিনটি নিয়ে কাজ করেছে, সেটা আমরা তিনটি নিয়ে আপনাদের এখানে দেখিয়ে কমপ্লিট করব। এখন হোয়াইল আর ডু হোয়াইল সবই প্রায় একই, জাস্ট এখানে ডু কথাটা আগে আসছে হোয়াইল। এখন ডু কোনটা, এই অংশটা ডু, আর হোয়াইল কোনটা, তো হোয়াইল আসছে পরে, সেটা আমরা হোয়াইলটাকে আমরা নিচে নামাই আনছি এই ডু এর, অর্থাৎ এর পরে দিচ্ছি হোয়াইল। তাহলে হোয়াইল এখানে লিখে i = n, যা লেখা ছিল সেটাই আমরা এখানে আবার লিখে দিলাম, এবং এই অংশের আগে একটা ডু লিখে দিব, ব্যাস ডু ডট ডট হোয়াইল। অর্থাৎ কি ডু এর ক্ষেত্রে এখানে আমাদের আগে হোয়াইলের কাজ ছিল, এখানে জাস্ট একটা লাল পেজ এখানে মার্কিং করে রাখতেছি আপনাদের বোঝানোর জন্য। এই হোয়াইলের লেখাটা জাস্ট নিচে চলে আসছে, আর এই লেখাটা লিখছিল এটা হোয়াইলের আগে চলে আসছে, ব্যাস এইটুকু। তার আগে ডু লিখে দিলে আমাদের এখানে কাজটি কমপ্লিট। লাস্টে এখানে ফর লুপ, ফরের ক্ষেত্রে যে কাজ সেটা হলো আমাদের এখানে
ফরের ক্ষেত্রে একটা শর্ট কথা মনে রাখতে হবে যে সব আই ফরের পেটের মধ্যে হবে, সব আই ফরের পেটের মধ্যে আসবে। এখন সেই ক্ষেত্রে আমরা একটু মার্কিং করে যদি আসি, তাহলে ফার্স্টে আই ছিল এখানে 1 নাম্বার, সেকেন্ডে এখানে 2 নাম্বার এবং এখানে লাস্ট 3 নাম্বার আই। সবগুলো আই আসতে হবে ফরের মধ্যে। সেই ক্ষেত্রে এখানে ফরের জায়গায় প্রথমত লিখতে হবে ফর, এবং এই আইটাকে আমার নিচে নিয়ে আসতে হবে। প্রথমে এটা ছিল সেহেতু প্রথমে এটা লিখব, সেমিকোলন, তারপরে সেকেন্ড টাইম মতো বসিয়ে দিব, সেমিকোলন দিয়ে থার্ড যেটা আছে থার্ডকে আবার নিয়ে আসবে, নিয়ে এখানে আমাদের ব্র্যাকেটটি কমপ্লিট করে দিব। ব্যাস আমাদের কাজ শেষ। তবে থার্ড আই পুরোটাই কেটে যাবে, এখানে আই ইকুয়াল টু 1 শুধু আই বসিয়ে দেবে। এইটুকু আমাদের ফর লুপ। তাহলে আমাদের এখানে হোয়াইলের ক্ষেত্রে আমাদের আসতেছে শুধু হোয়াইল লিখে পরবর্তী শর্তটুকু ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইল উপরে না থেকে নিচে চলে আসবে এবং ডু উপরে চলে আসতেছিল, এবং ফরের ক্ষেত্রে সকল আই চলে আসতেছে একটা পেটে মানে ফরের পেটের মধ্যে। ব্যাস এইটুকু আমাদের ফর লুপ স্টেটমেন্ট। লাস্টলি আমাদের এইখানে অ্যালগরিদমের ক্ষেত্রে এটা 1 নাম্বার, তারপর এটা 2, তারপর 3, এটা 4, তারপর আমরা এস এর সাইড আসবো 5, 6, 7, এটা হলো 8। এইভাবে আমরা বই দেখে করলে আশা করি অ্যালগরিদমকে এখানে কমপ্লিট করব। তো সি প্রোগ্রাম এইটুকু অংশ আমাদের এখানে কমপ্লিট করা হলো। এরপর ডেটাবেজের অংশ আমরা শুরু করব। আমরা এখন শুরু করব আমাদের ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ আলোচনা। প্রথমত আমাদের ডেটাবেজ বিষয়ে আমাদের এখানে ডেটাবেজ শব্দের মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় ডেটা লুকিয়ে আছে। আমাদের প্রথম যে আলোচনা সেটি হলো ডেটা নিয়ে। ডেটাটা কি, ডেটা কীভাবে আলোচনা, ডেটা কেমন হয়, কী ধরনের। তো আমরা যেহেতু ওয়ান শর্ট বা আমাদের শর্টকাট টেকনিকে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতেছি, সেটা আমরা সেভাবে আলোচনায় আসতেছি। আমাদের ফার্স্ট অফ অল একটা ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসে সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি বা ডেটা টাইপ কি কি ধরনের। তার মধ্যে কোনো লেখা যদি থাকে সেটাকে বলা হয় টেক্সট টাইপ। কোনো ডেটা যদি আমাদের থাকে পূর্ণ সংখ্যার আলোকে, তাহলে সেটাকে বলা হয় ইন্টিজার ডেটা টাইপ। কোনো সংখ্যা যদি ভগ্নাংশ আকৃতিতে অর্থাৎ পয়েন্ট আকারে থাকে সেটাকে বলা হয় রিয়াল ডেটা টাইপ। আর যদি কোনো ছবি আকারে থাকে সেটাকে বলা হয় ব্লক, বাইনারি লার্জ অবজেক্ট। তো আমাদের এই 4টা ডেটা টাইপ শিখলে আমাদের এইচএসসি পরীক্ষায় আমাদের সম্পন্ন এবং ভালো ফলাফল করা সম্ভব। কিভাবে? আমরা যদি একটি প্রশ্ন এখানে আসলে একটা লেখার চেষ্টা করি, একটা ডেটাবেস লিখতেছি আমরা বা তৈরি করতেছি। এখানে লিখলাম রোল নেম আর এখানে রেজাল্ট। এখানে রোল ধরুন 101, 102, 103 এভাবে লিখলাম। এখানে নেম ধরেন আসিফ, আরিফ, আর লিখলাম আকিব। এখানে ধরেন 4.50, 4.75, 4.5, এভাবে আমি এটা একটা রেজাল্ট জিপিএ আকারে রাখি। এটাকে অ্যান্সার যদি করি, প্রথমত এখানে রোলটা নাম্বার আছে, নাম্বারটা পূর্ণ সংখ্যা হলে সেটা হবে ইন্টিজার। সুতরাং আমি এখানে ইন্টিজার লিখে দিলাম, আমাদের এইটুকুতে কমপ্লিট হলো। পরের দিকে আছে নেম। এখানে নেম লিখলাম, নেমের মধ্যে আছে লিখিত রূপ, সেটা লিখলাম এখানে টেক্সট। রেজাল্টটা আমাদের পয়েন্ট আকারে আছে, এজন্য লিখলাম এটা রিয়াল। সহজ করে বোঝাচ্ছে আমি, মানে এইটা আইসিটির ভাষায় বা আমাদের সিএসসি বা কম্পিউটার সায়েন্সের ভাষায় আমি এখানে টোটালি আলোচনা করতেছি না। আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা শর্টকাট মেথডে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো এইভাবে লিখলেও হবে, অথবা ছক আকারে যদি লেখেন একটা ছক করবেন, করে রোল এই যে প্রথম যে ঘর এটাকে বলা হয় ফিল্ড। লিখলাম ফিল্ড, এখানে লিখলাম হলো
ডেটা টাইপ, বাস এই আমাদের কাজ শেষ। এরপরে এর মধ্যে আছে একটা অংশ ইন্টিজার। ইন্টিজার কি? সকল পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলা হয় টেক্সট, লিখিত রূপকে টেক্সট বলা হয়। রিয়াল কি? পূর্ণ ভগ্নাংশ মিশ্রিত রূপ বা শুধু ভগ্নাংশ হলে সেটাকে রিয়েল ডেটা টাইপ বলা হয়। এইভাবে কিছু সংখ্যা লিখে দিলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা আরও কিছু আমাদের যে টেস্ট পেপার আছে বা বই, এখান থেকে একটু দেখে নিলে আরও সহজে বুঝবেন কীভাবে অ্যান্সারটি লিখতে হয়। এখন এই ডেটা টাইপ থেকে আমাদের সাধারণত 10 জায়গায় প্রশ্ন আসে, 3 মার্কের প্রশ্ন আসে। তো আশা করি এই অ্যান্সারটুকু আপনারা যেটুকু শিখিয়েছি এতে আপনারা এখান থেকে একটি কমন প্রশ্ন এখানে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী যে আলোচনা সেটি হলো এই ডেটা টাইপের পরে আমাদের ডেটাবেস রিলেশন শেখা উচিত। তবে আমি এখানে আরেকটা অংশ আসবো, সেটা কোয়েরি ভাষা বা এসকিউএল ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কেন এটিতে আসবো? টেবিল থেকে আমাদের এখন এই প্রশ্নটা আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে। তো সেটা আমরা কিভাবে করবো দেখি। আমাদের একটা অংশ করা লাগে টেবিল তৈরি। টেবিল তৈরির ক্ষেত্রে এসকিউএল এর কাজ কি সেটা তো আমরা দেখি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো ফার্স্টে লিখতে হবে তৈরি। তৈরির ইংলিশে ক্রিয়েট, এবং এটি অবশ্যই আমাদের বড় হাতে অক্ষরে লিখতে হবে। এবার স্পেস দিয়ে তারপর টেবিল, ক্রিয়েট টেবিল, এই কথাটা আমাদের অবশ্যই লিখতে হবে। ক্রিয়েট টেবিলের পরে আমাদের এই টেবিলে একটা নাম ধরতে হবে। এই নাম দেওয়া থাকে প্রশ্নে তাহলে ভালো, না হলে আমরা নাম ধরে নেব। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় থেকে ইনফরমেশন রিলেটেড, সেক্ষেত্রে আপনি ইনফো শব্দ দিয়ে সব কয়টা যে টেবিল আসুক ইনফো ইনফো ইনফরমেশন দিয়ে দিতে পারেন। তবে এইখানে যেহেতু আমাদের স্টুডেন্ট রিলেটেড আছে সেটা স্টুডেন্ট ধরতে পারে। মেনলি এটা রেজাল্ট, রেজাল্ট নাম দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখানে রেজাল্ট নাম দিয়ে টেবিলের নামকরণটি করলাম। এখানে রেজাল্ট লিখলাম। এটা আপনাদের ছোট হাত বড় হাতে কোনো অক্ষরে কোনো স্পেসিফিকেশন নেই, এবং মূল কোডিংটুকু অবশ্যই লিখতে হবে। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে ফিল্ড তিনটা আছে ফিল্ড তিনটাকে লিখলাম রোল, নেম, রেজাল্ট। এইটুকু লেখার পর ডেটা টাইপ যেটা আছে সেইগুলো পাশে লিখব। ইন্টিজারের ক্ষেত্রে শুধু ইন্ট, টেক্সটের ক্ষেত্রে টেক্সট, রিয়েলের ক্ষেত্রে রিয়েল। এরপরে সেমিকোলন দিয়ে শেষ করে দেব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সাথে একটা কাজ এক্সট্রা করলে একটু বেটার হয়, সেটা আমরা রোল নাম্বার একটা লিমিটেশন দিব যে এই কয়টা ডিজিটের বেশি লিখতে হবে না। সেই ক্ষেত্রে দেখা গেল আমি লিখলাম 10টা ডিজিট, তারপর একটা কমা দিব। নামের ক্ষেত্রে 10টা ক্যারেক্টার বা লেটারে বেশি লিখতে পারবে না। জিপি এর ক্ষেত্রে আমাদের 5টা বেশি দরকার হয় না। ব্যাস এইটুকু লিখলে আমাদের এইখানে টেবিল তৈরির এসকিউএলটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা আরেকটি কোডিং একই সাথে শিখে নিব, সেটি হলো টেবিলের ডেটা ইনপুট। পাশে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে ডেটা ইনপুট লিখলাম। ডেটা ইনপুট, ইনপুট থেকে আমাদের এটা ইনসার্ট লিখতে হবে। লিখলাম ইনসার্ট, এবং এটা ইনপুট, ইনপুটের একটা শব্দটা ইনটু আকারে লিখতে হবে। তাহলে আমি লিখলাম এখানে ইনসার্ট ইনটু। আর ইনসার্ট ইনটু কি? একটা টেবিল, সেই টেবিলের নামটা এখানে লিখব। যে টেবিলের নাম হলো, আমরা এখানে রাখছি রেজাল্ট। এখানে রেজাল্ট লিখলাম, টেবিলের নামটা লিখতে হবে। টেবিলে কি কি ফিল্ড আছে? রোল, নেম আর তোমাদের রেজাল্ট। রোল, নেম আর রেজাল্ট যা আছে সেটুকু লিখি। এরপরে আমাদের প্রথম রোতে কি কি উপাদান আছে সেটা তো লিখবো ভ্যালু আকারে। লিখলাম ভ্যালুস আছে 101, তারপর আছে 80, তারপর আছে 5.00। ব্যাস আমার প্রথম রোয়ের কাজ কমপ্লিট। সেকেন্ড রোয়ের জন্য আমাকে আবার লিখতে হবে ইনসার্ট ইনটু। টেবিলের নাম রেজাল্ট রাখছে, রেজাল্ট লিখব। আবার ফিল্ড সমূহের নাম লিখব। তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখা ভ্যালুস, সেই ভ্যালুসটি লিখব। তারপরে কি কি আছে? 102 আছে সেকেন্ড রোতে, তারপরে আছে আরিফ, তারপর আছে 4.75, সেটি আমরা এখানে লিখে কমপ্লিট করে দিই। এবং লাস্টে আবারও থার্ড রয়েছে, আবার তো আমাকে ইনসার্ট ইনটু থেকে সেমভাবে লিখতে হবে। এই অংশটি টেবিল তৈরির অংশ।
আর এই অংশটি হলো ডেটা ইনপুট। যদি পুরো টেবিলটি ডেটা ইনপুট সহ করতে বললে তাহলে আমাকে টোটালটাই আমাদের সেম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো এখানে কোনো স্পেস দেওয়া উচিত না, এভাবে কমপ্লিট করে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ক্রিয়েট টেবিলের এবং ডেটা ইনপুটের এসকিউএল কোডিং। আমাদের এই অংশটি বেশি কঠিন কিছু নয়, অনেক সহজ এবং খুবই সংক্ষেপে আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আপনাদের আরেকটি অংশ দেখাবো, যেহেতু ইম্পর্টেন্টগুলোই আমি এখানে আলোচনা করছি, সেটা আমি আরেকটা অংশে আসতেছি আলোচনা করতে। সেটি আমি এখানে আরিফ নামক একজনকে খুঁজবো। তো আমি লিখলাম আরিফকে দেখাও। আরিফকে দেখাতে গেলে খুঁজতে হবে, খোঁজার মানে হলো সিলেক্ট। এই ক্ষেত্রে কোডিংটা লিখতে হয় ফার্স্টে সিলেক্ট, তারপর লিখতে হয় ফ্রম, তারপরে লিখতে হয় হোয়ার। সিলেক্ট ফ্রম হোয়ার এটুকু অবশ্যই লিখতে হবে। এরপর ফ্রমের পাশে লিখতে হবে টেবিলের নাম। টেবিলের নাম আমরা করছিলাম রেজাল্ট, সেই টেবিলের নাম রেজাল্ট লিখলাম। কাকে খুঁজতেছি? আরিফকে। এটা কোন ঘরে আছে? নেমের ঘরে। লিখলাম নেম ইকুয়াল টু আরিফ। এইটুকু লিখলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। যদি বলতে 102 রোলকে দেখাও, তাহলে আমি এখানে লিখতাম এখানে রোল আর এখানে লিখতাম 102। এইটুকু করলে আমাদের কমপ্লিট হয়ে যেত। এই হলো আমাদের এখানে মূল কোডিং এর বিষয়। এখন আমরা একটু অন্যদিকে আগাবো। যদি বলতো আরিফকে না, আরিফের রোল দেখো, আরিফের রোল দেখো, তখন কি করতাম? সিলেক্টের পাশে লিখতাম রোল। আরিফ তো আছেই, আরিফের আবার নির্দিষ্ট কোনো উপাদান থাকতে তখন সেটা আবার সিলেক্টের পাশে। যদি বলে আরিফের জিপিএ দেখাও, সেই ক্ষেত্রে এখানে লিখতাম জিপিএ। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু শর্ত আসে যে জিপিএ যারা 4.5 থেকে বেশি পেয়েছে তাদেরকে দেখাও। তাহলে দেখাতে বলছে জিপিএ কে, তাহলে এখানে লিখলাম হোয়ার জিপিএ বেশি, কার থেকে বেশি? 4.50। তাহলে জিপিএ গ্রেটার দ্যান 4.50 লিখলে আমার এখানে চলে আসবে যে 4.50 থেকে যারা বেশি রয়েছে তাদেরকে আমার দেখাতে বলা হয়েছে। তো আলটিমেটলি এইটুকু আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তাহলে এখানে বলতো জিপিএ যারা 4.50 পেয়েছে তাদের রোল দেখাও, তাহলে এখানে আমরা লিখতাম রোল। যদি বলতো নেম দেখাও, তাহলে এখানে লিখতাম নেম। আশা করি এইটুকু আপনারা সহজে বুঝতে পেরেছেন। সুতরাং এই অংশটুকু দেখানোর কাজটুকু বা খুঁজে বের করার কাজটুকু আমি এখানে কমপ্লিট করব। যদি প্রশ্নে বলতো যে রেজাল্টের যে জিপিএটা আছে, এই জিপিএ গুলোকে সাজিয়ে রাখ, তখন সাজানো বলতে কেমন? ধরেন এখানে আছে 5.00, 4.75 আগে আছে, 4.50 নিচে। আর সাজানো বলতে আমি চাচ্ছি যে প্রথমে আসবে 4.50, অর্থাৎ বিষয়টি কেমন হবে যে আমার 5.00 ফার্স্টে আসবে, তার ফুল যেটা ফার্স্টে চলে আসবে তার নাম আরিফ, তার রোল হলো 102। তারপরে আসবে 4.75, তাহলে সেখানে আছে আসিফ, তার রোল হলো 101। তারপর আছে 4.50, তার নাম হলো আকিব এবং তার রোল হলো 103। এইগুলো আমাদের সাজানো, সুশৃঙ্খল, হয় বড় থেকে ছোট, নয়তো ছোট থেকে বড় আকারে আসবে, এরকম বিশৃঙ্খল আসবে না। জিপিএটা যদি এরকম সাজাইতে বলে তাহলে কি করবে? সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট ফ্রম এইটুকু থাকবে, এখানে লিখতে হবে সাজানোর ইংলিশ হলো অর্ডার, এখানে আসবে অর্ডার, তারপর লিখতে হবে বাড়ি। কাকে সাজাচ্ছি? জিপিএ কে, তাই লিখলাম জিপিএ। এরপরে যদি বলে ছোট থেকে বড় তাহলে লিখবো এএসসি, যদি বলে বড় থেকে ছোট তাহলে লিখবো ডিইএসসি। যে কোনো একটি, দুটির যে কোনো একটি লিখতে হবে, দুটি নয়, যে কোনো একটি। যদি বলে বড় থেকে ছোটতে সাজাও তাহলে ডিইএসসি, অর্থাৎ এরকম যদি সাজাতে হয় তখন লিখতে হবে ডিইএসসি। যদি বলতো যে ছোট থেকে বড় তখন আমরা সাজাতাম এএসসি, লিখলে এটা আমাদের হয়ে যেত। আবারও সাথে সংশ্লিষ্ট প্রশ্ন যদি বলে এই সাজানোর পরে আমার শুধু নাম দেখাবো, আমি সব দেখতেছি না, সাজাবা শুধু নাম দেখাবো, তখন আমার এখানে পাশে লিখে দিতে হবে সিলেক্টের পাশে নেম। আবার যদি বলতো শুধু রোলকে দেখাও তাহলে পাশে লিখতাম রোল, তখন আমাদের কিন্তু আউটপুট হিসাবে এইটুকুকেই দেখানো হতো। ব্যাস, দ্যাটস মাই
কনসেপ্ট এইখানে আমাদের এইটুকু করলে আশা করি আমাদের পরীক্ষায় বেঁধে যাবে। যেহেতু যেটুকু বাঁধলে পড়লে হবে সেটুকু আমি আপনাদের এখানে কমপ্লিট করতেছি। আরেকটা প্রশ্ন খুবই লেস ইম্পর্টেন্ট বাট শিখিয়ে দিব এই বছরের জন্য। লেস ইম্পর্টেন্ট বললে ভুল, অনেক ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় এবার রিলেশনাল টেবিল দিবে না, স্কেল থেকে প্রশ্ন দিবে। তবে রিলেশনাল টেবিলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসতে পারে 95% আমার মধ্যে ইম্পর্টেন্ট এটা, আর এসকিউএলটা আমার মধ্যে 99% ইম্পর্টেন্ট আছে। দেখুন রিলেশনাল টেবিলের ক্ষেত্রে এখন দুটো টেবিল থাকবে, যে যেটাই থাকুক 101 আছে, এখানে 101 দুইটা আছে দিয়ে দিব, 101 2 আছে একটা, আচ্ছা 3 আছে 3 আছে, প্লাস এই যে মিলাই রাখলাম এটাকে বলা হচ্ছে রিলেশনাল ডেটাবেস আর ডিএমএস। এইটাটা ডিএমএস, এটাটা ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, উপরে ডেটাবেস ম্যানেজমেন্ট, দুটাকে রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন প্রথম টেবিলে আমাদের 101 ছিল একটা 1, নিচের টেবিলে আছে দুইটা, অর্থাৎ একাধিক। একাধিক বলতে আমাদের মেনি, এই জন্য আমরা লিখলাম এখানে 1 টু মেনি রিলেশন হয়েছে, 1 টু মেনি রিলেশন হয়েছে। যদি এখানে 101 থাকতো, দুইটা নিচে থাকতো একটা, তাহলে আমরা লিখতাম মেনি টু 1, তখন লিখতাম মেনি টু 1। আবার উপরেও দুইটা নিচেও 101 দুইটা, তখন লিখতাম মেনি টু মেনি, উপরেও একটা নিচেও একটা, তখন লিখতাম 1 টু 1। এটা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশনাল টেবিল। তো আপনাদের এখানে শর্টটা এখানে করিয়েছি, বিশেষত এই যে শর্ট ক্লাসগুলো আমি আমার পার্সোনাল স্টুডেন্টের জন্য রেকর্ড করা হচ্ছে, যারা আমার ক্লাস করতেছে পারে, জাস্ট তাদের অনেকদিন পর রিভিশনের জন্য সহজ করার জন্য হোক বা পরীক্ষার সময় জাস্ট ওয়ান শর্ট ক্লাস দেখতে কমপ্লিট করবে, তাদের জন্য মেনলি করা। সেহেতু আমি এটা ইউটিউবে ছেড়ে দিচ্ছি, এটা শর্ট কোর্স আকারে আপনারা দেখে নিতে পারেন আপনাদের উপকারের জন্য। তবে এখান থেকে আপনারা যে বিস্তর অনেক কিছু শিখতে পারবেন এটা নয়, জাস্ট অন শর্টকাট ক্লাস, শর্টকাট করতেছি। শর্ট ক্লাসে আপনারা যাবেন, যতটুকু পারেন তার উপর একটু টেকনিকগুলো দেখা দিচ্ছি, আশা করি পরীক্ষা ভালো হবে এই জন্য। তো আমরা একসাথে দুটি ক্লাস করিয়েছি, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়, সেখানে বেসিক আমাদের যে টেকনিকগুলো সেগুলো আপনাদের এখানে দেখানো হয়েছে। আশা করি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের এইচএসসি পরীক্ষা খুবই ভালো হোক সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।